আমার দুই বাংলা শ্রোতাবন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকের দিন বলছে যে আজকে আন্তর্জাতিক নারী দিবসের যে সপ্তাহ তার প্রথম দিন। আর সেই সপ্তাহের প্রথম দিনে আমরা এমন একজনকে পেয়েছি যিনি একাধারে অভিনেত্রী, পরিচালক এবং নাট্য প্রশিক্ষকও বটে। আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি নাট্য ব্যক্তিত্ব শ্রীমতী সোহাগ সেনকে। নমস্কার, আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত। দিদি, আপনি অভিনয় জীবনের সুবর্ণ জয়ন্তী পেরিয়ে এসেছেন এবং আপনার যে নাট্য দল সেটাও কিন্তু ৪২ বছর পার করে এসেছে। তো এই যে এত দীর্ঘ সময় একজন মহিলা হয়ে নাট্য দল পরিচালনা করেছেন এবং ভীষণ কিছু উল্লেখযোগ্য নাটক এবং শুধু বাংলায় নয় ইংরাজিও নাটক আপনি আমাদের উপহার দিয়েছেন। তো অন্য কোথায় এরকম নজির আছে কিনা আমি জানি না, সেটা আপনি বলতে পারবেন, কিন্তু বাংলায় নেই এটা আমি বলতে পারি। তো এই দীর্ঘ সময় নানান সামাজিক উত্থান পতনের মধ্য দিয়ে তো আমরা গেছি, কিন্তু তার মধ্যেও কিন্তু আপনি এই নাট্য দলটাকে এগিয়ে নিয়ে চলেছেন আজও। এটা কি করে সম্ভব কি করে, মানে সেটা নিয়ে আমার মানে একটা প্রচণ্ড কিছু বলার নেই। আচ্ছা, চলেছে, করতে চেয়েছি, চলেছে, কিন্তু হ্যাঁ, অনেক রকমের প্রবলেমসের মধ্যে দিয়েও গেছি। আর এখন যে প্রবলেমটা মেনলি হয় ছেলে মেয়েদের আসা আর চলে যাওয়া, আসে আর চলে যায়, সেইটাতে একটা ধারাবাহিকতাটা থাকে না। কিন্তু তাও মানে ছেড়ে দিতে তো আমার মনে হয় না যে ছেড়ে দেওয়ার কোনো কারণ আছে, এটা একটা বিশাল কারণ হতে পারে না। চলছে আসলে আমি না অতটা কি বলবো, ভীষণ তীক্ষ্ণভাবে অ্যানালাইজ করে কিছু ভাবিনি যে আমি কি করছি। আচ্ছা, সেটা আমি ওরমভাবে ভাবিনি। এটা আমার মনে হয়েছিল দিস ইজ মাই কলিং, আর সেটা আমি করে যাব। এবং এই যে সামাজিক তুমি বলছো যে উত্থান পতন, সেই সমস্ত অনেক অনেক সেরকম সাবজেক্ট নিয়েও আমি নাটক করেছি। সেইভাবেই চলছে, এখনো চলছে। এখন আমার নাটক ধস আর ভীতি দুটোই কিন্তু এই পৃথিবীর যা বাতাবরণ এবং আমাদের দেশের সেটা নিয়েই কিন্তু মানে হচ্ছে। আনন্দ পেয়েছি, এটা বলতে পারি। আনন্দ পেয়েছি করতে গিয়ে, অনেক দুঃখ টুক্ষর মধ্যেও নিজের মানে পার্সোনাল, দলের সব দুঃখ পেয়েও কিন্তু এইটাই আমাকে, আমার ধারণা যে আমাকে কোথাও স্টেডি রেখেছে। আচ্ছা, মানে থিয়েটারের জগৎ, থিয়েটার আমার কাছে একটা স্ট্রেস বাস্টিং প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা ছাড়া জীবনটা বোধহয় আমি ভাবতে পারি না, হয়ে গেছে এখন, আগে তো ছিল না। আর আমার জীবনে যা যা উত্থান পতন হয়েছে সেগুলো থেকে এই থিয়েটারই কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। আচ্ছা, তো আপনি যে দুটো নাটকের কথা বললেন, যে ধস এবং ভীতি, এটা সম্বন্ধে একটু শুনি। ধস অ্যাকচুয়ালি তুরস্কের নাটক। টুনসা সুসেনেগ্লু বলে এক প্লে রাইট, উনি লিখেছেন অ্যাভালাঞ্চ, যেটাকে আমরা বাংলা করে ধস নামে মঞ্চস্থ করছি। তো ধস হচ্ছে একটা নাটক, মানে সেটা না আমরা খালি বাংলা করে নিয়েছি, এটা যে একটা কোন জায়গা টায়গা মানে ইন্ডিয়ান কোনো টেরিটরির মধ্যে ফেলিনি। এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চলের একটা গ্রাম, সেখানকার লোকেদের নিয়ে গল্প, সেখানকার লোকেদের, সেখানকার গভর্নেন্স, এটা নিয়ে গল্প। এটা প্রথম কথা একটু মজারও, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অলসো ভেরি স্পাইন চিলিং, আর খুব নিঃশ্বাস আটকে আসে এরকম একটা ইয়ে। সেটা হচ্ছে যে এই গ্রামে মানে যারা কাউন্সিল মেম্বার্স, যারা গ্রামটাকে চালায়, তারা বলে দিয়েছিল যে জোরে কোনো আওয়াজ হলে কিন্তু ধস নামবে। তাই কেউ জোরেও কথা বলতে পারে না, কিছুই করতে পারে না। মাত্র 3 মাস যখন বরফ গলে যায় টোটালি, ওই 3 মাসটাই ইউ আর অ্যালাউড টু, মানে সে তুমি মজা করো, ফেস্টিভ্যাল করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু আর 9 মাস কিছু করতে পারবে না। তার মধ্যে যেটা সবচেয়ে মানে ভয়াবহ, সেটা হচ্ছে যে তোমার যদি বিয়েও হয়,
তোমার বেবি কিন্তু ওই 3 মাসের মধ্যে হতে হবে, না হলে হবে না। কারণ বেবি যদি চিৎকার করে বা মা যদি চিৎকার করে তাহলে ধস নামবে। আচ্ছা, তো সেই জন্য মানে বিয়ে হয়ে এমন সময় বিয়ে হয়েছে বলে দেওয়া হলো ইউ ক্যানট স্লিপ টুগেদার। আচ্ছা, এই মাসগুলোর মধ্যে। আর যদি হয় বেবি, তাহলে সেই মানে বোঝা যায় যে ডেলিভারি এসে গেছে, তখন ইটস আনসেফ, তাহলে তাকে একটা কাউন্সিল মেম্বাররা এসে তাকে হাত পা মুখ বেঁধে কফিনে ঢুকিয়ে কবর দেয়। আচ্ছা, এই ভয়ে তারা থাকে। কিন্তু ফাইনালি যেটা যায়, এটা একটা ভয় দেখানোরই ব্যাপার, এটা আসলে না। এটা পরে জানা যায়। এটা পরে জানা যায়। আচ্ছা, এটাই হচ্ছে গল্প। ধর্ষের একটা পুরো ফ্যামিলিকে নিয়ে গল্পটা আরম্ভ হয়, তারপর সেই ফ্যামিলিতে যে নাত বউ তার বেবি হবে, কিন্তু তার বেবি ঠিক সময় হবার কথা, কিন্তু ওর হঠাৎ প্রিমেচিওর লেবার পেন শুরু হয়েছে। তখন কি হবে? তখন সব কাউন্সিল মেম্বাররা এসে গেল, ঠিক হলো যে ওকে কবর দেওয়া হবে। তাতে পুরো পরিবারের কি অবস্থা করে, কিভাবে, আর পুরোটা বলছি না, কিভাবে উল্টে গেল সেটা গেল। আচ্ছা, আর ভীতি? ভীতি, ফিয়ার অ্যান্ড মিজারি অফ দ্য থার্ড রাইখ বলে বার্টোল্ট ব্রেক্টের অনেকগুলো ছোট ছোট নাটক আছে। সেই নাটকগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু রিয়ালিস্টিক নাটক, মানে নট লাইক ব্রেক্টের এলিয়েনেশন এ নিয়ে না। তো সেটাতে দুটো গল্প ছিল, আমি ওই দুটো গল্প দিয়ে কিন্তু অনসাম্বল শুরু করেছিলাম। আচ্ছা, অনেকগুলো গল্প আছে, আমি একটা জিউইশ ওয়াইফ আর একটা ইনফর্মার, এই দিয়ে এটা বাংলায় ট্রান্সলেট করে পবিত্র সরকার ট্রান্সলেট করেছিলেন এবং সেটা করেছিলাম। কিন্তু এতদিন পরেও মনে হলো যে সেটা এখনো এত বেশি প্রযোজ্য আমাদের এই জায়গায়, যে সেটাকে আমি দুটো নাটক একসঙ্গে, দুটো পরিবারের বন্ধুত্ব আছে, এই করে দুটো পরিবারের কি কি প্রবলেম হচ্ছে, যেখান থেকে মানে নিজেরা খুব ভালো আছে ভেবেও কিন্তু ভালো নেই। আচ্ছা, ভালো নেই, বরঞ্চ প্রচণ্ড বিপদে আছে। আচ্ছা, এইটা। আচ্ছা, আপনি যখন মানে মঞ্চ ছাড়া আপনি ভাবতেই পারেন না, এমন একটা মনে হয়। তো এই যে দীর্ঘ এই যে মঞ্চের অভিজ্ঞতা আপনার, তার থেকে কি মনে হয় যে আজকে মঞ্চে নারীদের অবস্থানটা কোথায়? মানে যেহেতু আমরা আজকে নারী সপ্তাহের প্রথম দিনে শুরু করছি এটা, তো সেইটা আপনার কি মনে হয়? না, ক্রমশ প্রচুর নারীরা এগিয়ে আসছেন অনেক। আমি যখন প্রথম ডিরেকশনে আসি, তার আগে তৃপ্তিদি ছিলেন, হ্যাঁ ছিলেন, তারপরেই আমি, তারপরে উষা তো কিন্তু নাটকের দল করে ফেলেছিল অনেক দিন, কিন্তু ডিরেকশনে এসেছিল একটু পরে। আচ্ছা, তারপর তো এখন অনেকে আছে। তার মানে এগিয়ে যাওয়ার মতো একটা জায়গা নিশ্চয়ই তারা খুঁজে পেয়েছে, সেটা ডেফিনেটলি আছে। সেটা আমার খুব ভালো লাগে যে যত দেখি, আর অনেক বাচ্চা ছেলে মেয়েরাও খুব এক্সাইটেড হয়ে এটা করে, আমার খুব ভালো লাগে দেখতে। তো যেটা মানে আমি যেটা ফিল করেছি, যদি বলো যে আমি ডিরেক্ট করতে গিয়ে কখনো কিছু বিকজ আই এম আ ওম্যান একটা কোনো অসুবিধা হয়েছে কিনা, সেটা কিন্তু আমার কখনো হয়নি। আই হ্যাভ নেভার ফেল্ট ইট। মানে সে আমি বড়দেরও ডিরেক্ট করি বা ছোটদের ডিরেক্ট করি, ছেলেদের ডিরেক্ট করি, মেয়েদের ডিরেক্ট করি, আমার এগুলো কিচ্ছু হয়নি। তবে একটা আমার মনে হয়েছে, এই ফ্রেটার্নিটির মধ্যে আমি কিন্তু আউটস্কার্টসে আছি, সেইখানে কিন্তু মানে একটা খুব সূক্ষ্মভাবে এই জিনিসটা করা হয় যে আই এম নট ইনক্লুডেড। এটা ফ্রেটার্নিটির মধ্যে আই ফিল এটাকে যে আমি একটা ভীষণভাবে বলতে পারবো তা না, কিভাবে বুঝিয়ে, কিন্তু এই ফিলিংটা আমার ডেফিনেটলি আছে। আমি শুনেছি যে আপনি তো একটা সময় নাচ করতেন এবং রীতিমতো পারফর্ম করতেন, হ্যাঁ, মানে শান্তিনিকেতনের হয়ে বা এরকম আপনি পারফর্ম করতেন। তো সেই শিল্প মাধ্যমে না গিয়ে থিয়েটারে বা নাটকে এলেন কেন? সেটা অদ্ভুত ব্যাপার। আর আমি কিন্তু শান্তিনিকেতনে কখনো ছিলাম না, পড়াশোনা ওখানে করিনি। আশ্রমিক সংঘ এখানে মানে আরো অনেক ছেলে মেয়ে চাইছিলেন, তার মধ্যে আমি গিয়েছিলাম। তারপরে আশ্রমিক সংঘের হয়ে অনেক করেছি। নাচটা আমার সত্যি ভালো লাগতো, ছোটবেলা থেকে শিখেছি, ভালো লাগতো। আচ্ছা, কিন্তু আমাদের সময় ছোটবেলা আমার যদিও সেটা ইচ্ছে করতো দ্যাট আই উইল বি আ ডান্সার, কিন্তু হাউ আই এম গোইং টু বি আ ডান্সার সেটা কিন্তু বুঝতে পারতাম না। আচ্ছা,
কারণ তখন আমাদের সময়, আমরা যখন ছোট, যদিও আমার বাড়িটা প্রিটি লিবারেল ছিলেন, মানে আর্টের দিকে এবং পলিটিক্সের দিকে, কিন্তু আদারওয়াইজ আগে কনজারভেটিভ। তো আমি একটা খুব ছোটবেলায় বিয়ে করি। আচ্ছা। বিয়ের পরেও নেচেছি, তারপরে আই হ্যাড আ বেবি কোয়াইট সুন। তারপরে চাকরি করছি, বেবি, তারপরে এটা করতে গিয়ে আস্তে আস্তে ওটার প্রায়োরিটিটা চলে যেতে শুরু করলো। সো মাঝে সাঝে করতাম, সবসময় করতাম না, এবং তখন এত বেশি এইসব ব্যাপারে জড়িয়ে পড়লাম যে ওটা মাথার মধ্যে, মানে সেটা তোমরা বুঝবে না, আমাদের ছোটবেলায় একটু ওরকম ছিল। তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমি একটা চাকরি করতাম, সংসার চালাচ্ছি। আমার বান্ধবী এবং ছিল অপর্ণা সেন, সে পরে আমাদের আত্মীয় হয়েছিলেন। রিনা তখন, মানে অপর্ণা রিনা তখন উৎপলদার সঙ্গে নাটক করে, আর ও তো ছবিও করে। তো আমাকে খালি বলতো যে তুইও আয়। আমি না, পারবো না, ও আমার আসবে না। আর আমার কোনো দিন কিন্তু মাথায় ছিল না যে আমি অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বা ডিরেক্টর হব, একদম ছিল না। তা আমি বলতাম যে সম্ভব না, অতগুলো কথা মনে থাকবে না। তার উপরে তখন আমি আরও বেশি ইংরেজি বলতাম। বললাম যে সব বাংলাটা ইংরেজি হয়ে যাবে, আমি পারবো না, কি লাইট নিতে হবে, কি সব করতে হয়, পারবো না। কিন্তু তারপরে উৎপলদা একটা ইংরেজি থিয়েটারের দল করলেন, হার্লেকিনস নাম। তখন রিনা বলল যে এটা তো ইংরেজি, মানে এটা অ্যাকচুয়ালি রিনার টানাটানিতেই কিন্তু আমার আশা। তখন ইংরেজি আর্মস অ্যান্ড দ্য ম্যানের রিহার্সাল হলো, অনেক রিহার্সাল হলো, কিন্তু এইটার আর কিছু হলো না, নাটকটাও মঞ্চস্থ হলো না। হার্লেকিনস ডাইড আ ন্যাচারাল ডেথ। কিন্তু তখন যেহেতু উৎপলদাকে আমরা ছোটবেলা থেকে চিনতাম, কারণ সাউথ পয়েন্ট স্কুলে আমাদের ইংরেজি পড়াতেন, ফ্যান্টাস্টিক টিচার। তো উৎপলদা তখন একটা নাটক চলছে লেনিনের ডাক বলে, সেটা প্রত্যেক বৃহস্পতি, শনি, রবি হয়। রিনা করছে তাতে। রিনার বোধহয় কোনো একটা শুটিং এলো, আমি ভুলে গেছি, গুরু বা কিছু, যেটা বম্বেতে শ্যুট করতে হবে। এখন রিনা বম্বেতে কিছুদিনের জন্য চলে গেলে নাটকটার কি হবে? তাই উৎপলদা বললেন সোহাগকে ডাক। উৎপলদা বোধহয় কিছু একটা দেখেছিলেন আমার রিহার্সালে, অ্যান্ড হি থট দ্যাট আই কুড। আমি তো ভীষণ গজগজ করতে করতে গেলাম, বললাম পারবো না। যাই হোক, জোড়াজুড়িতে গিয়ে আমি 10টা শো দেখেছিলাম উইংসে দাঁড়িয়ে। আর একটা, তখন আবার উৎপলদা কোথায় জানি চলে গেলেন একটা কি করতে, তখন আমাদের শোভাদি ওটার রিহার্সালটা করালেন। তারপরে তো ভয় পেতে পেতে, যাই হোক, মানে আপনার রিহার্সাল করা মানে ওই উইংসের পাশে দাঁড়িয়ে দেখা? আর না, একটা রিহার্সাল। আচ্ছা। তো তারপরে যখন যাচ্ছি, ভীষণই ভয় করছে, তখন সবাই বলছে আমরা তো আছি। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে ওরা আছে তো আমাকে কি করে হেল্প করবে। তখন তো আমি একেবারেই জানতাম না হোয়াট দিস ইজ। আমি বলতাম তোমাদের পার্ট তোমরা করবে, আমি ভুলে গেলে তোমরা কি করবে। যাই হোক, এনিওয়ে গেলাম। তারপরে অনেকগুলো শো করেছিলাম, কারণ অপর্ণা যখন ফেরত এলো তখন লেনিনের সেক্রেটারি একজন ছিলেন। তো লেনিনের সেক্রেটারির হঠাৎ অপারেশন হলো, সো রিনা সেক্রেটারিটা করতে শুরু করলো। তারপরে আবার শোভাদি, আকুলিনা মাসি করতেন, শোভাদিরও কোথায় শুটিং পড়ে গেল। রিনা তখন মাথায় একটা সাদা উইগ লাগিয়ে শোভাদিরটা করতে শুরু করলো। তো আমি যার জন্য অনেকগুলো করেছিলাম, কিন্তু ওটা করতে করতে যেটা আমার মনে হয়েছিল, মোর দেন অন স্টেজ, অফ স্টেজ সম্বন্ধে আমার বেশি ইন্টারেস্ট হতে শুরু করলো, যে এটা কি করে করে, এতগুলো লোককে একসঙ্গে নিয়ে জিনিসটা বাঁধে কি করে, হয় কি করে, আর যারা ব্যাক স্টেজ আছে তারা কতটা ইম্পর্টেন্ট, লাইট, সাউন্ড, এইগুলো কিন্তু আমাকে ভালো লাগছিল করতে। তো এনিওয়ে, তারপরে তখন এলটিজিটা সামহাও বন্ধ হয়ে পিএলটি আরম্ভ হলো। পিএলটির প্রথম নাটকেও সূর্য শিকারে আমি করেছিলাম। কিন্তু তারপরে না, ভীষণ ওনারা কল শো করতেন, তো আমার চাকরি বাড়ি নিয়ে আমি আর পেরে উঠতাম না, তাই ওটা আমি ছেড়েও দিয়েছিলাম। তো হঠাৎ একদিন অসিত বসু, সে আর জগন্নাথ গুহ, এরা দুজনে, জগন্নাথ ওখানেও অভিনয় করেছিল, আর ওই আর্মস অ্যান্ড দ্য ম্যানেও ছিল। তো জগন্নাথ, ওরা এসে বললো আমরা একটা নাটকের দল করব, তুমি জয়েন করবে? কি জানি কেন বললাম হ্যাঁ।
তারপরে ক্যালকাটা পিপলস আর্ট থিয়েটার। সেইখানেই কিন্তু আমি যতটুকু শিখেছি ওখানে গিয়ে অসিতের কাছ থেকে, মানে অসিতকে আমি বাই দ্যাট টাইম আমার এই ইন্টারেস্টগুলো এসে গেছে বলে অসিত কি করে সবটা ম্যানেজ করেন করে, তারপরে ও কি করে স্টেজের স্পেসটা সামলায়, কোরিওগ্রাফি কি করে করে, তারপরে কখন বুঝতে পারে এখানে ইউ নিড মিউজিক, এইগুলো কিন্তু আমি বেশি নোটিস করতাম। দেন আমি বোধহয় তিনটে নাটক করেছিলাম ওখানে, আই ডোন্ট রিমেম্বার মাচ। কিন্তু তারপরে কি হলো, আমার ছেলের এমন একটা বয়স হলো যে ওই মানে এতটা একা রাখাটা ঠিক হবে না, তাই আমি ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, ছেড়ে দিয়ে তারপরে একটা সময় আমরা ঠিক করলাম যে ও এরকম একা একা, কারণ আমিও কাজ করতে চলে যাই, আমার স্বামীও, ও স্কুল থেকে ফেরে একদম একা বাড়িতে এবং তারপরে একা থাকে, তখন আমরা ওকে গোথলস মেমোরিয়াল কার্সিয়ংয়ে ভর্তি করলাম। তো তারপরে আমি চুপচাপই ছিলাম, কিন্তু তখন তো অ্যাক্ট্রেস অনেক কম ছিল না, ফিমেল অ্যাক্ট্রেস অনেক কম ছিল। আর কোথাও কোথাও জেনে গেছে আমি অভিনয় করি, প্রচুর জায়গা থেকে আমাকে বলতো, আমি কয়েকটা জায়গায় অভিনয়ও করেছি তাদের সঙ্গে, কিছু ইংরেজি নাটক করেছি, বাংলা নাটক করেছি। তারপরে অনেকে আসতে শুরু করলো, আমার স্ক্রিপ্ট ভালো লাগতো না, আমি মানে বুঝতাম ওখানে আমি ফিট করব না, আমি করতে চাইনি। কিন্তু তাতে যেটা হলো, অনেকে মন খারাপ করলো, দুঃখ পেলো, তারপরে আমার বন্ধু বিচ্ছেদ হতে শুরু করলো। তখন আমাকে একজন বললো যে তুমি একটা দল করো, তাহলে তোমাকে আর কেউ বলতে পারবে না। আচ্ছা, এইভাবে কিন্তু দলটা হলো, মানে আমার সবই কিরম জানি হয়ে গেল মানে তার জন্য একটা বিশাল কিছু আমি যার জন্য কখনো বলতে পারি না যে এই একটা জিনিস আমাকে ভীষণ বিচলিত করেছিল, তার জন্য এটা আমার কিরম হয়ে গেল মতো। সেখানেও আমি কিন্তু ডিরেকশন দেব ভাবিনি। সুব্রত নন্দী একজন খুব বড় মাপের ডিরেক্টর, অভিনেতা, প্লে রাইট ছিলেন, তার সঙ্গে আমি নাটকও করেছি। তাকে আমি ওই দুটোর মধ্যে একটা রোল করতে বলেছিলাম, ইনফর্মারে বাবার রোলটা, আর জুইশ ওয়াইফে ওটা সোলো পারফরমেন্স, ওটা আমি করেছিলাম। তো তখন উনি ভীষণ অসুস্থ ছিলেন, মানে উনি একটা ব্যাংকে কাজ করতেন, তারপরে এসে রিহার্সাল দিয়ে তারপরে ডিরেক্ট করা, এটা উনি বললেন পারবেন না। তখন আবার বাই ডিফল্ট আমি ডিরেক্টর হলেন, মানে সেই থেকে আপনি পরিচালনা এলেন? না, তার আগেও একটা করেছি, সিপিএটি শেষ দিকে আমাকে আবার ডাকা হয়েছিল একটা নাটক অভিনয় করতে এবং জয়েন্ট ডিরেকশন দিতে। সেই সময় ব্রেক্টের 80 বছর বয়স হয়, ম্যাক্স মুলার ভবন সব জায়গা থেকে বলেছিল যে একটা নাটক যদি করি, ওই ছোট নাটক সেটা আমি নিজেই ডিরেক্ট করেছিলাম। দ্যাট ওয়াজ ইন 78, মানে তারপরে আপনার ইয়েতে 83-তে। তো আমরা শুরুটা তো শুনলাম, এবার একটু সিনেমার দিকে আসি। সিনেমায় মানে আমি আপনাকে প্রথম দেখেছি বিলেত ফেরত ছবিতে, চিদানন্দ দাশগুপ্তর যে ছবি, এবং যদ্দূর মনে পড়ে যে 3টে গল্পের প্রথমটা ষাঁড়ে আপনি ছিলেন। হ্যাঁ, এবং সেখানে তো খুব অন্যরকম একটা চরিত্র, মানে ছবিটা অন্যরকম, আপনার চরিত্রও তাই। আবার পরবর্তীকালে অনেক পরে আমরা দেখলাম নন্দনমা, যেটা খুব আলোচিত হলো, এবং সেখানে মানে আপনার ব্যক্তিত্বের একেবারে বিপরীতে একটা চরিত্র। তো এটা নিয়ে আপনি কি বলবেন? না, যখন আমি বিলেত ফেরত করি তখন আমি খুব একটা কিছু বুঝতাম না। তখন মানে চিদানন্দ দাশগুপ্ত যা বলতেন আমি সেই অনুযায়ী করে যেতাম, আর মোটামুটি হাব ভাবটা আমার মতোই ছিল। তো ভারী মজার ছবি, খুব মজার ছবি। তো সেটা হয়ে গেল, সেটাতেও মানে অবভিয়াসলি একটা কোথাও আমার একটা প্রেজেন্স বা কিছু ছিল স্টেজে বা স্ক্রিনে, যেটা হলে লোকেরা পছন্দ করে, সেটা তো হলো। তার অনেক পরে তার মধ্যে প্রচুর ছবি হয়ে গেছে, অনেকগুলো ছবি হয়ে গেছে, ভালো খারাপ। তারপরে এটা যখন এলো তখন তো নিজে অনেক কিছু বুঝতে শিখে গেছি অনেকটাই। আমার প্রত্যেকটা চরিত্র যেগুলো করি তার মধ্যে একটা ট্রুথকে আঁকড়ে ধরি, একটা বেসিক ট্রুথ অফ দ্য ক্যারেক্টার। এইখানে নন্দনমার ক্যারেক্টারটাতে ছিল যে ও আর কিছু জীবনে আশা করে না, আশা নেই তার, কোনো ডিজায়ার নেই, কোনো অ্যাম্বিশন নেই তার, সে এরম একটি মানুষ। তো সেটা করতে গেলে সেই মানুষটার অবভিয়াসলি ভীষণ ইন্টেলেকচুয়াল নয়,
এবং অনেকটা দুঃখ দিয়েই পেয়েই এসেছে, সেই ওই দেশ থেকে এদেশে এসেছে। বাঙাল কথাটা বলাটা কিন্তু আমি বলেছিলাম যে একটুখানি ভুলে গেছে ভাষা, কিন্তু তাও একটু আছে, সেটার জন্য, মানে তার জন্য বাঙাল ভাষাটা পুরোপুরি ছিল না, কিন্তু একটা টান ছিল। তো তখন অনেকটাই বুঝতে পারি। আর আরেকটা কি জানো তো, আমরা যখন ছোট ছিলাম, তোমাদের ছোটর মতো না, আমরা অনেক ধরনের আত্মীয় স্বজনকে দেখতাম আমাদের বাড়িতেই। তখন তো আত্মীয় স্বজনই বন্ধু, ঠিক, খুব একটা বন্ধু বৎসল ব্যাপার ছিল। হ্যাঁ, তো তার মধ্যে অনেককে দেখেছি, আমার পিসিমাকে দেখেছি, তারপরে আমাদের বাড়িতে একজন কাজ করতে আসতেন, তাকে দেখেছি। তো ওই সব মিলিয়ে মাথার মধ্যে চরিত্রটা এসেছিল। আচ্ছা, সেই সব কারণ এই মনে পড়া থেকে, অ্যাকচুয়ালি তো অ্যাক্টিং এ বলে ইমোশন থিওরি, ইমোশন মেমোরি, তো ইমোশন মেমোরিটা কাজে লেগে গিয়েছিল, বুঝতে পারিনি। আর যদি একবার তুমি ওই যেটা আমি বলি বেসিক ট্রুথটা ধরতে পারো, তাহলে। তারপর সোনাটা করেছিলাম, সোনাটাতে আমি একটা ভীষণ শেমলেস, বয়স হয়ে গেছে, বাচ্চা ছেলেদের সঙ্গে প্রেম করে, এটাতে আমি যেটা ট্রুথটা ধরেছিলাম হচ্ছে যে শি ইজ ভেরি স্কেয়ার্ড টু গ্রো ওল্ড। সেটা দেখাবে না, বাট শি ইজ স্কেয়ার্ড টু গ্রো ওল্ড, ওইটাকে ধরে তারপরে ওয়ান ক্যান বিকাম, মানে ওটা খুব মানে ভালগার কাইন্ড অফ, তাহলে সেটা করা যায়। তখন কিন্তু তার মধ্যে তুমি ওইটা বেসটা ধরলে না, তুমি চারিদিক থেকে দেখবে তোমার চরিত্র আস্তে আস্তে তার মধ্যে তৈরি হয়ে যাবে। অ্যান্ড উইথ মানে কি নাম কনসেপ্ট যেটা, তার সঙ্গে কিন্তু মানিয়ে তার সঙ্গে মানিয়ে তুমি, এটা হতে পারে তুমি একটা অন্য কিছু হয়ে যেতে পারো, কিন্তু তোমার যে ইউ আর রিলেটেড টু দ্য গিভেন স্ক্রিপ্ট, সেটার মধ্যে এটা করা যায়। ঠিক। সোনাটাও তো একটু মানে আজকে মানে নারী সপ্তাহের প্রথম দিনে তো সোনাটা নিয়েও কথা বলা যায়, যেহেতু আপনারা। আমি সোনাটাকে কিভাবে দেখি আমি বলছি। সোনাটা তিনটে মহিলার গল্প থেকে আমার মনে হয় তিনটে মানুষের গল্প, ছেলে হোক মেয়ে হোক। মেয়ে হলে মেয়েদের যে প্রবলেমগুলো সেগুলো অবভিয়াসলি এগিয়ে আসে, সেইভাবে এগিয়ে এসছে, সেইভাবে আমি ধরেছিলাম সোনাটা। না, এটাও কিন্তু একেবারে অন্যরকম, মানে যখন আপনি সোনাটা করেছেন তখন কিন্তু এই রকম নাটক আমরা সচরাচর দেখিনি এখানে। হ্যাঁ, মাহেশের আমি বেশ কটা নাটক করেছি, এটা মাহেশের ইংরেজিতে, মানে ট্রাইলিঙ্গুয়াল, হিন্দি বাংলা ইংরেজিটা মেন। আমি ইংরেজিতে তার আগেও কিন্তু একটা নাটক ডিরেক্ট করেছিলাম। আমি একবার মানসী বলে একটা ট্রিপটিক করেছিলাম, তাতে প্রথমটা হচ্ছে 1084 মাকে একটা সলিলকি করে, ওটা মমতা করেছিলেন, মমতা চ্যাটার্জি, তখনকার দিনের দারুণ অভিনেত্রী। তারপরে আরেকটা হিন্দিও করেছি, তার মধ্যে একটা হিন্দি ছিল, সেটাকে হিন্দি বাংলা মানে বাংলা হিন্দি ইংরেজি করেছিলাম তিনটে। তো সেটা ধূপকা এক টুকরা, সেটা ডলি বাসু করেছিল। আচ্ছা। আর তারপরে কি নাম, একটা ইটালিয়ান নাটক, ওই ডারিও ফোস্ট্রি নামটা রাইট নাও ভুলে যাচ্ছি, তার নাটক মাই ভয়েস ইজ গন। আচ্ছা, সেইটা ইংরেজিতে করেছেন। আচ্ছা, আপনি আর একটা ব্যাপারেও আপনি খুব মানে এগিয়ে থাকা মানুষ, একদম অনন্য বলতে পারি, সেটা হচ্ছে এই যে আপনি যে অভিনেতাদের প্রশিক্ষণ দেন, মানে ওয়ার্কশপ করেন, খুব সোজা কথায় বললে। তো এখানেও কিন্তু মানে মেয়ে হিসেবে আপনার আগে আমরা কাউকে পাইনি। তো এইটা ধারণাটা এলো কি করে, মানে হঠাৎ করে? এইটা এলো আমি বলছি সব কিছু নিড বেসড। যখন আমি নাটকের দল করার অনেক পরে এটা আরম্ভ করেছি, মধ্যে মানে সেটা হচ্ছে যে নানা জায়গা থেকে আমার কাছে ছেলে মেয়েরা আসতো, কেউ অল্প শিখে এসছে, কেউ একদম শেখেনি, কেউ ভুল শিখে, তাদের সবাইকে একটা প্যারিটিতে আনতে সময় লাগতো। তখন আমার মনে হলো যে আমি যে এতদিন ধরে হ্যান্ডস অন কাজটা করলাম, শিখলাম, তাতে তো আমি কম্পার্টমেন্ট করতে পারি যে কোথায় কোনটা দরকার। তো সেইটা নিয়ে একটা যদি আমি কি বলে ওয়ার্কশপের মতো করি, তাহলে তারা মোটামুটি এক রকমের জিনিস শিখে তারপরে আমাদের দলে যদি আসতে চায় আসবে, না হলে আসবে না। প্রথম দিকে কি করতাম বলতো, আমি সবটাই হ্যান্ডস অন, আমি খুব একটা লেকচার দিই না, অল্প স্বল্প দিতে হয়, কিন্তু তার জন্য ওরা বোঝেও না ওরা কখন শিখে যাচ্ছে। আচ্ছা। তো ওইটা করার সময় আমি বললাম যে আমি তো নতুন,
আমি তো বললাম, তারাও কি বুঝলো, তা তো ঠিক হলো কি না হলো, কি করা যায়। One should, the audience is the best judge. তখন ওদেরকে নিয়ে আমি ওয়ার্কশপ নাটক করতাম। আচ্ছা, সবাইকে নিতে হবে, তার জন্য স্ক্রিপ্ট কোথায় পাবো যেখানে সবাইকে নেওয়া যায়। তখন একটা কোনো সোশ্যাল ইস্যু বা কিছু ধরে সেটা আমরা বাড়াতাম। ওদেরকে আমি একটা সিচুয়েশন দিয়ে দিতাম, বলতাম এটার উপরে কাজটা করো, তো ওরা কিছুটা করতো, তার মধ্যে ছাটকাট অনেক হতে হতো, এদিক ওদিক হয়ে যেত, তো ফাইনালি সেটা দাঁড়াতো। সেটা নিয়ে আমরা অডিয়েন্সের সামনে গেলাম, অডিয়েন্স খুব পছন্দ করলো। তখন বুঝলাম যে না, আমি যে খুব ভুল করছি তা নয়, আর ওরাও মোটামুটি ঠিক শিখছে। এইভাবে প্রথম 3টেতে বোধহয় ওরকম কাজ করেছিলাম, তারপরে বুঝলাম যে আমরা ঠিক পথেই আছি, অতএব আর করিনি। আর দলেও আমি অনেক নাটক করেছি, অনেক, যেগুলো ওয়ার্কশপ করে। হ্যাঁ, ওয়ার্কশপ প্লেস। ধস, বহুদিন পর ধস একটা স্ক্রিপ্টেড প্লে করেছি। এই যে দুটো বললাম, ভীতিতে এই দুটো তো একজনের লেখা ছিল, কিন্তু সেটা জাস্ট কাঠামোটা নিয়ে, রেস্ট অফ ইট ইজ অলসো মানে ওয়ার্কশপ। হ্যাঁ, আমি সিঁড়ির নিচে বলে একটা করেছিলাম, সেটা হচ্ছে সব কাজের লোকদের নিয়ে। আচ্ছা, একটা হাই রাইজ বিল্ডিং এ লিফটম্যান, মালি, ঠিকে কাজ করে, থাকা খাওয়া যাকে বলে সেটা করে, তারপরে সিকিউরিটি গার্ড। ওইখানে একটা ফ্ল্যাটে একটা চুরি হয়। চুরি হওয়ার পরে গল্পটা কোন দিকে এগোয়, কারণ সবাই, আর আমি মালিক পক্ষকে অদৃশ্য করে দিয়েছিলাম, কারণ আমরা জেনারেলি ওদেরকে কিরকম বাড়িতে আসে যায়, খুব একটা যে নোটিস করি তা না, এবং তাদের সামনে অনেক কিছু আমরা কথা টথা বলি যেগুলো ভাবি যে দেশ নবডি দেয়, সেই জন্যে তাদের ফোনে কথা হতো। তো সেই রকম করেছি অনেকগুলো। লালবাগ, তখন আমাকে এটা একটু, যেটা আমাকে পীড়া দিতে শুরু করে সেটা নিয়ে করি। তারপর লাল বাক্স একটা সময় সেই ভয়ের, মানে ন্যাচারালি, মানে কি নাম, স্টেশনে যদি একটা বাক্স দেখো পড়ে আছে, তাহলে ধরো না ওটা ইয়ে হতে পারে। সো এভরিবডি ওয়াজ স্কেয়ার্ড অফ হোয়াট মাইট হ্যাপেন, যার জন্য আমাদের সময় আমরা কিন্তু আগে হোটেল রেস্টুরেন্টে ঢুকতাম সোজা, এখন তো সবসময় ইউ হ্যাভ টু গো থ্রু। সো দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ। ঠিক, তো ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ ইন আ নট আ গুড ওয়ে। তো সেইটা নিয়ে তো লাল বাক্স বলে একটা নাটক করলাম। 5টা ছোট ছোট নাটক ছিল, তার মধ্যে প্রত্যেকটাতেই একটা করে লাল বাক্স থাকে। একটা সুটকেস হতে পারে, একটা এমনি বাক্স হতে পারে, একটা গিফট হতে পারে, আবার একটা নাপিতের বাক্স হতে পারে। সবাই সেটা নিয়ে ভয় পাচ্ছে, পেতে পেতে ফাইনালি এটা শেষ হয় একটা ফিল্ম সেটে, যেখানে একটা লাল বাক্স কেউ বুঝতে পারছে না ওটা সেটের না, ওটা লাইটের না, ওটা আর্টের, কেউই বুঝতে পারছে না, কিন্তু ওটা এক্সপ্লোড করে। আচ্ছা আচ্ছা, আবার একটু নাটকে আসি, যে এখন বহু মেয়ে তো নাটক করতে আসে। আপনি যেটা বলেন আপনার সময় কম ছিল, কিন্তু এখন অনেক দেখা যায়। হ্যাঁ, তো এখন মানে আপনি কি মনে করেন যে নাটককে কি পেশা হিসেবে এখনও নেওয়া সম্ভব, মানে জীবন ধারণ সম্ভব নাটক নিয়ে? আমি যখন প্রথম আসি তখন ওই মায়া ঘোষ, মমতা চ্যাটার্জি, এরা কিন্তু কোনো দলের মেম্বার ছিলেন না। এরা নানান দলে অভিনয় করতেন, আর দে ওয়ার প্রফেশনালস। আর সবচেয়ে বেশি তখন একটা জিনিস ছিল অফিস ক্লাবের নাটক হতো, এবং সেই নাটক ডিরেক্টরকেও হয়তো কাউকে আমন্ত্রিত, তারপরে মহিলা তো খুব কম এনারা করতেন, সেখান থেকে টাকা পেতেন। বাট দ্যাট ডাইড ভেরি সুন। কিন্তু এখনো আমার কিরম, যদিও অনেকগুলো গ্রান্ট ট্রান্ট এখন অ্যালাউড হয়েছে, কিন্তু মনে হয় না, মানে আনলেস ইউ ওই ফ্রিল্যান্সার। আচ্ছা, তুমি যদি ফ্রিল্যান্সার হও তাও হয়তো কিছুটা দূর তুমি নিশ্চয়ই এগোতে পারো, কিন্তু তা না হলে এটার থেকে রোজগার করা এখনো সম্ভব নয়, মানে আমাদের এখানে। আর এটা বোধহয় একমাত্র গ্রুপ থিয়েটার, সেটা যে নামটাও অদ্ভুত, গ্রুপ থিয়েটার, সেইটা একমাত্র চল কিন্তু বোধহয় আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে। ঘড়ির সময় বলছে যে আমাদের শেষ করতে হবে আর কি। তো শেষে একটু জিজ্ঞেস করি যে আজকে তো নারী সপ্তাহের প্রথম দিন, তো আপনার কাছে যেটা জানতে চাইবো যে মঞ্চে নারী শক্তির প্রাবল্য আমরা যদি বলি, সেটা কি এসেছে, মানে বা আসার ক্ষেত্র তৈরি হয়েছে বা সম্ভাবনা তৈরি হয়েছে? হয়েছে তো ডেফিনেটলি, মানে একটা দেয়ার ইজ, মানে আমার দলে মেয়ে বেশি ছেলে কম, আচ্ছা এরকম। তো সেটা ডেফিনেটলি হয়েছে, এবং সেটা হয়েছে
একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে কিন্তু ইটস এ ভেরি লপসাইডেড থিং। একদিক দিয়ে যেরকম ভালো, আরেক দিক দিয়ে সেরকম মেয়েদের ওপর অত্যাচার তো বেড়েছে, সাংঘাতিক বেড়েছে, অদ্ভুত জায়গায় পৌঁছেছে। আমার বক্তব্য এইটাতেই, আমি স্কুলকেও বলবো না, স্কুলেও হতে পারে, মা বাবাকে আমার বলার ইচ্ছে যে ছেলে এবং মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স যদি না করেন, এবং এমন কিছু এক্সাম্পলারি বিহেভিয়ার যেন না হয় যেখানে বাড়ির মহিলাদেরকে অপমান করা হচ্ছে। এইটা আমার মনে হয় এটা একদম গ্রাস রুটে না গেলে এই চেঞ্জটা হবে না। বাহ, খুব ভালো লাগলো। মানে আজকে নারী সপ্তাহের প্রথম দিনে উদ্বুদ্ধ করবে, এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেকটা সাহায্য করবে, এটুকু আমরা বলতে পারি। আর দিদিকে আমরা বলবো যে আপনার এই যে মূল্যবান সময় থেকে আমাদের এসে এত সুন্দর করে বললেন, এর জন্যে অনেক ধন্যবাদ। আকাশবাণী মহিলাদের আসরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। তাহলে আজকের মতো নমস্কার।